Hello students, I'm Madhurima Roy from APC College Botany Department. This video is for the second semester general students. This is basically the continuation of the previous ecosystem video. In the previous video, we have learned about ecosystem, the definition of ecosystem, the derivation of the word ecosystem and ecology, and their first invention, as well as its different properties and different characteristics. অর্থাৎ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এই যে কথাগুলো এগুলো কিভাবে কোত্থেকে এসেছে, কোন সায়েন্টিস্ট কারা প্রথম এই কথাগুলো ব্যবহার করেছিলেন কোন সময়ে, এবং কিভাবে এই ইকোসিস্টেম বা ইকোলজি মানে বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র এগুলোকে কিভাবে সংজ্ঞা দেওয়া হয়ে থাকে, এগুলোর কিভাবে ডিফাইন করা যেতে পারে সেগুলো জেনেছি। একই সাথে জেনেছি যে এই যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সেগুলোর কী কী ক্যারেক্টারিস্টিক ফিচার বা সেগুলোর কী কী ধরনের বৈশিষ্ট্য হতে পারে সেই বিষয়ে। আজকের ভিডিওতে ইকোসিস্টেমের বা বাস্তুতন্ত্রের বাকি অংশগুলো মানে প্রধানত কী কী ধরনের ইকোসিস্টেম হতে পারে বা বাস্তুতন্ত্রের কী কী ধরন হতে পারে সেটা সম্পর্কে জানবো। আর তার সাথে জানবো হচ্ছে যে বাস্তুতন্ত্রের কী কী প্রধান উপাদান থাকতে পারে। এবার আগের যে ভিডিওটা সেটা আশা করি তোমরা শুনেছো। সেখানে আমরা দেখেছিলাম যে এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এটা হলো ইকোলজি বা বাস্তববিদ্যার একটা কার্যকরী একক বা ফাংশনাল ইউনিট, যেখানে ইকোলজি কথাটা এসেছিল ওইকস এবং লোগস এই দুটো শব্দ থেকে, যেখানে ওইকস কথাটার মানে ছিল হচ্ছে বাসস্থান এবং লোগস কথাটার অর্থ হলো টু গ্যাদার নলেজ বা টু স্টাডি, মানে এই বিষয়টা নিয়ে স্টাডি করা বা জ্ঞান আহরণ করা। এইখানে আর এই যে ইকোলজি বা এই বাস্তববিদ্যা বা বাস্তুবিদ্যা এটা প্রথম প্রচলন করেন, এই শব্দটা প্রথম প্রবর্তন করেন আর্নস্ট হেকেল ইন দ্য ইয়ার 1869। আর এই যে ইকোলজি তারই একটা কার্যকরী একক বা ফাংশনাল ইউনিট হিসেবে ছিল বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, যেটার প্রধান অর্থ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো পরিবেশে, যে কোনো স্থানে কোনো পরিবেশের দুটো প্রধান উপাদান, অর্থাৎ অজীবজাত উপাদান বা জড় উপাদান এবং জীবজাত উপাদান বা জৈব উপাদান, এই দুটোর একে অপরের মধ্যে আন্তঃসম্পর্ক বা ইন্টারাকশন, এবং তার সাথে এই এক একটা উপাদানের সাথে পরিবেশের বিভিন্ন ভৌত উপাদান বা ফিজিক্যাল এলিমেন্টের যেমন আন্তঃসম্পর্ক বা যে কানেকশন বা ইন্টারাকশন, সেই জিনিসটাকে বলা হতো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। আবার এই যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এই কথাটা প্রথম প্রবর্তন করেছিলেন এজি ট্যান্সলে ইন দ্য ইয়ার 1935। এবার এটার আমরা কিছু কিছু বৈশিষ্ট্য জানতে পেরেছিলাম, যেমন বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস ছিল সূর্যালোক। এই যে সূর্যালোক সেই শক্তিটাকে প্রথম গ্রহণ করতো উৎপাদক বা প্রডিউসার, সেটাকে এই যে শক্তি সেটাকে রাসায়নিক শক্তিতে বা শৈতিক শক্তিতে রূপান্তরিত করতো বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। এবং এই যে এনার্জি যেটা কিনা ফিক্সড হলো একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মধ্যে, সেটাই পরবর্তী যে সমস্ত কনজিউমার বা খাদক শ্রেণীর যে সমস্ত প্রাণীরা তাদের মধ্যে এই শক্তির প্রবাহ চলতো একটা থেকে একটা। এবং এই যে শক্তি প্রবাহ যেটা সেটা সম্পূর্ণরূপে কিন্তু একমুখী শক্তি প্রবাহ ছিল, অর্থাৎ সবসময় this energy will flow from sun টু দ্য সাকসেসিভ লেভেলস অফ কনজিউমার্স, অর্থাৎ সূর্যালোক থেকে এই শক্তিটা সবসময় কিন্তু এই বিভিন্ন খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন খাদকদের মধ্যে প্রবাহিত হবে। এছাড়াও আরও কিছু জিনিস আমরা দেখেছিলাম যে বাস্তুতন্ত্র কিছু ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট হবে, আবার কিছু ক্ষেত্রে ভঙ্গুর বা ফ্র্যাজাইল হবে, যেমন বিভিন্ন রকমের ন্যাচারাল ক্যালামিটির জন্য বা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য, এছাড়া নানান রকমের ম্যানমেড ডিজাস্টারের জন্য। এবার এই যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এর বিভিন্ন ধরন হতে পারে বা বিভিন্ন টাইপ হতে পারে, সেই যে টাইপগুলো আর এই এক একটা টাইপের কিছু কিছু এক্সাম্পল সেগুলো আমরা কিভাবে কোথায় অবজার্ভ করতে পারি এই বিষয়গুলো, আর তার সাথে হচ্ছে কি কি প্রধান উপাদান কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে থাকতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এর পরের সেগমেন্টে মানে এই যে ভিডিওটার পরবর্তী সেগমেন্টে ডিসকাস করব।
ওকে, এখানে আমরা একদম প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে এখানে টাইপস অফ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের কী কী বিভিন্ন ধরন হতে পারে সেটা নিয়ে ডিসকাস করা হচ্ছে। একদম প্রথমে এখানে আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি সেখানে আহ, একদম নিচের দিকে যে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, যেখানে ৩ ধরনের অর্গানিজমের কথা বলা হয়েছে। একদম ওপরের পজিশনে যে রয়েছে সেটা তাদেরকে বলা হচ্ছে প্রোডিউসার্স। বেসিক্যালি এরা স্বাভাবিকভাবেই এরা হচ্ছে উৎপাদক। সেখান থেকে যাচ্ছে হচ্ছে কনজিউমারের কাছে। আর এই কনজিউমার ফাইনালি যেখানে এন্ড হচ্ছে সেটা হচ্ছে ডিকম্পোজার বা কনভার্টার যাদেরকে বলা হচ্ছে। আর যেখান থেকে আবার একটা অ্যারো প্রোডিউসার পর্যন্ত গেছে। এই যে ট্রায়াঙ্গেলটা, এটা হলো বেসিক্যালি এনার্জি ফ্লোয়ের ট্রায়াঙ্গেল। মানে কোনো একটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের মধ্যে এই যে সৌরশক্তি, যেটা প্রধান শক্তির উৎস হিসেবে কাজ করছে, যেটা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের একদম ওপরে একটা একটা সূর্য দেখানো হয়েছে, সেখান থেকে এনার্জি ডিরাইভ করছে, এসে সেটা এই ট্রায়াঙ্গেলে পৌঁছাচ্ছে। তো এই যে এনার্জি ফ্লোটা, সূর্য থেকে পাওয়া শক্তিটা, সেটা যে প্রথম উৎপাদক থেকে বা প্রডিউসার থেকে, যারা যে কোনো বাস্তুতন্ত্রের ক্ষেত্রে সবুজ উদ্ভিদ হয়ে থাকে, সেখান থেকে সেটা প্রথম পৌঁছাচ্ছে খাদকদের কাছে, বিভিন্ন শ্রেণীর খাদকদের কাছে, যাদেরকে কনজিউমার বলা হচ্ছে। যাদের মধ্যে পরে হচ্ছে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এভাবে। আর ফাইনালি এই সমস্ত খাদক থেকে সেটা পৌঁছাচ্ছে ডিকম্পোজার অর্থাৎ বিয়োজকদের কাছে। এই যে বিয়োজক, এরা প্রধানত যে কোনো ইকোসিস্টেমের মধ্যে উপস্থিত কিছু আণুবীক্ষণিক জীব, কিছু মাইক্রো অর্গানিজমস, যেগুলো বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, নানান রকমের ছত্রাক হতে পারে, প্রোটোজোয়া হতে পারে। তো এই জাতীয় কিছু মাইক্রো অর্গানিজমস বা অণুজীব, তারা করছে কি, যা কিছু এই কনজিউমারদের মৃত্যুর পর যে দেহাবশেষ বা ডেড রিমেন্স, সেগুলোকে কনভার্ট করছে। মানে দে পারফর্ম দ্য কনভার্সন অফ কমপ্লেক্স নিউট্রিয়েন্টস ইনটু দ্য সিম্পলার নিউট্রিয়েন্টস অ্যান্ড দে মেক দেম অ্যাভেলেবল টু দি এনভায়রনমেন্ট অর টু দি নেচার। তো এই যে ফাংশনটা, এটা করার ফলে ডিকম্পোজার বা বিয়োজকরা সেটা কি করছে, যা কিছু এই জৈব অবশেষ, সেগুলো নেচারে ফেরানোর জন্য সেটা ফাইনালি আবার এই যে উৎপাদক বা প্রডিউসার তাদের কাছে পৌঁছাচ্ছে। এবারে এই যে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহের একটা বেসিক মেকানিজম, সেখানের দুদিকে আমরা দু ধরনের প্রেজেন্টেশন দেখছি। একটা হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক ইকোসিস্টেম এর কথা বলা হয়েছে, আর ডান দিকে দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন ধরনের টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের কথা বলা হয়েছে। মানে যদি বাস্তুতন্ত্রকে আমরা খুব গ্রসলি ভাগ করি, তাহলে তাকে প্রধান দুটো ভাগে ভাগ করা যেতে পারে। মানে প্রধান দুটো ধরন হতে পারে বা টাইপ হতে পারে। একটাকে বলা হয়ে থাকে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, মানে বিভিন্ন ধরনের জলজ বাস্তুতন্ত্র এই অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে পড়বে। আর আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে স্থলজ বাস্তুতন্ত্র বা টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, মানে স্থলভূমিতে যা যা রকমের বাস্তুতন্ত্র সম্ভব, সেগুলো পড়বে হচ্ছে এই ভাগটার মধ্যে। এবারে এই যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ ইকোসিস্টেম বাস্তুতন্ত্র, তাকেও আমরা আরও দুটো ধরনের হিসাবে ভাগ করতে পারি। একটাকে বলা হয়ে থাকে মেরিন ইকোসিস্টেম, অর্থাৎ সামুদ্রিক বাস্তুতন্ত্র, যেখানে নোনা জলে বা স্যালাইন ওয়াটারের মধ্যে বিভিন্ন ধরনের লিভিং ফর্মস, মানে স্টার্টিং ফ্রম দ্য প্রডিউসার্স টু দ্য ডিফারেন্ট টাইপস অফ কনজিউমার্স অ্যান্ড ডিকম্পোজার্স, দে উইল ডেভেলপ অ্যান্ড সার্ভাইভ। তো সেই যে ধরনের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, সেটাকে বলা হচ্ছে মেরিন ইকোসিস্টেম বা সামুদ্রিক বাস্তুতন্ত্র। আর আরেকটা যেটা হতে পারে, যেটাকে বলা হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম বা স্বাদু জলের বা মিষ্টি জলের মধ্যে যে সমস্ত বাস্তুতন্ত্র গড়ে উঠতে পারে সেগুলো। আর আরেকটা যে ভাগ দেখলাম আমরা, সেটা হচ্ছে যে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম বা স্থলজ বাস্তুতন্ত্র, সেটাকেও আবার দুটো ভাগে প্রথমত ভাগ করছে। একটা হচ্ছে যেটা প্রাকৃতিক হতে পারে, মানে ন্যাচারাল, যেখানে বাইরে থেকে মানুষের কোনো হস্তক্ষেপ নেই, মানে সেটা
তৈরি করতে বা সেটাকে মেনটেন করতে মানুষের কোনো হস্তক্ষেপ নেই, সেরকম ন্যাচারাল কিছু ইকোসিস্টেম হতে পারে, তারও আবার বিভিন্ন ধরন হতে পারে। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যান মেড ইকোসিস্টেম, বা এগুলোকে আর্টিফিশিয়াল ইকোসিস্টেমও বলা হচ্ছে, যেগুলো কি হতে পারে, যে মনুষ্য সৃষ্ট বাস্তুতন্ত্র যেগুলো মানুষ তৈরি করছে আর্টিফিশিয়ালি, এবং সেই ইকোসিস্টেমগুলোতে এনার্জি সাপ্লাই করা, এবং সেখানে যে সমস্ত প্রডিউসার বা কনজিউমার রয়েছে তাদের কিভাবে সার্ভাইভ তারা করবে সেগুলো এনশিওর করা, এই সমস্ত কাজগুলো কিন্তু মানুষ করছে। সুতরাং এগুলো হচ্ছে কিছু ম্যানমেড ইকোসিস্টেম। এবার এই যে কয়েকটা ধরনের ইকোসিস্টেম আমরা দেখলাম, এগুলোর ব্যাপারে একটু গ্রসলি আমরা একটু ডিসকাস করব এর পরের সেগমেন্টে, যেখানে বোথ অ্যাকোয়াটিক ইকোসিস্টেম অ্যান্ড টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম এই দুটো নিয়েই এর এক্সাম্পল এগুলো নিয়ে ডিসকাস করা হবে। এবারে এই সেগমেন্টে আমরা বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ বাস্তুতন্ত্র সেগুলোর ব্যাপারে ডিসকাস করব। একদম প্রথম আমরা এখানে যেটা আগের স্লাইডেও আমরা দেখেছি সেটা হচ্ছে কি, যে বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্র যেগুলো, সেগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে মিষ্টি জলের বাস্তুতন্ত্র বা স্বাদু জলের বাস্তুতন্ত্র। আর একটা যেটা, সেটা হতে পারে কি, যে মেরিন ইকোসিস্টেম বা নোনা জলের, লবণাক্ত জলের বাস্তুতন্ত্র। যদি লবণাক্ত জলের বাস্তুতন্ত্র দেখি, তবে সেখানে তার মধ্যে আমরা কিছু কিছু ফিচার দেখতে পাই। কি বলছে, প্রথমত যেটা এখানে বলছে যে মেরিন ওয়াটার কভার্স অ্যাবাউট 2/3 অফ দ্য আর্থ সারফেস। মানে কি বলছে, আমরা জানি আমাদের পৃথিবীর প্রায় 3/2 বিভিন্ন রকমের লবণাক্ত জলাশয়, বিভিন্ন রকমের সমুদ্র, সাগর, এই সমস্তই দিয়েই পরিবেষ্টিত রয়েছে। প্রচুর মানে পরিমাণ এরকম লবণাক্ত জলাভূমি দেখতে পাই আমরা, যেটা প্রায় 2/3 রিজন বা 2/3 পোর্শন কভার করে থাকে। The next point is, it is the largest among the Earth's aquatic ecosystem. স্বাভাবিকভাবেই যেহেতু এতটা পরিমাণ আর্থ সারফেস কভার করে রয়েছে এই লবণাক্ত জলাভূমিগুলো, তার জন্য কি হচ্ছে, যে এটা আর্থের মধ্যে যত রকমের ন্যাচারাল ইকোসিস্টেম বা প্রাকৃতিক বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায়, সেই সবকটার মধ্যে একদম সবথেকে বৃহত্তম, লার্জেস্ট একটা ইকোসিস্টেম, যেটা কিনা যত রকমের প্রডিউসার অর্গানিজম এবং যত রকমের কনজিউমার, ইনক্লুডিং প্রডিউসারদের মধ্যে যে ফাইটোপ্ল্যাঙ্কটন আর কনজিউমারদের মধ্যে জুপ্ল্যাঙ্কটন, ইনক্লুডিং অল অফ দিজ অর্গানিজমস, প্রচুর পরিমাণে ডাইভার্সিটি দেখতে পাওয়া যায় এই যে মেরিন ইকোসিস্টেম বা লবণাক্ত বাস্তুতন্ত্র এটার ক্ষেত্রে। এখানে আরও একটা কথা বলা রয়েছে, সেটা হচ্ছে কি, যে ফাইটোপ্ল্যাঙ্কটনস পারফর্ম অ্যাবাউট 40% অফ অল ফটোসিনথেসিস। মানে কি বলছে, যে ফাইটোপ্ল্যাঙ্কটনস বলতে প্রধানত কি বলছে না, এরা কিছু মাইক্রোস্কোপিক প্রডিউসার অর্গানিজম, মাইক্রোস্কোপিক, এরা বিভিন্ন রকমের অ্যালগি হতে পারে, বিভিন্ন ধরনের ডায়াটমস, ডাইনোফ্ল্যাজেলেটস, অর্থাৎ বিভিন্ন ধরনের সিঙ্গল সেলড যা কিছু প্লান্ট গ্রুপ থেকে যারা বিলং করে অর্গ্যানিজম, অটোট্রফিক অর্গ্যানিজম, তো তারা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। এবং তারা যেহেতু অটোট্রফিক, মানে যাদের মধ্যে গ্রিন অ্যালগি, ডায়াটমস, ডাইনোফ্ল্যাজেলেটস এত কিছু পড়ছে, অর্থাৎ অল অফ দেম দে ক্যান ফটোসিনথেসাইজ। তাই যদি হয় তাহলে কি দেখা যায়, যে টোটাল মানে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে টোটাল যতটা পরিমাণ ফটোসিনথেসিস হয় এবং ফটোসিনথেটিক অক্সিজেন সাপ্লাই, সেটার কিন্তু প্রায় 40% দেখতে পাওয়া যায় যে এই সমস্ত ফাইটোপ্ল্যাঙ্কটন গ্রুপ অফ মেম্বার্স বা গ্রুপ অফ প্লান্টস যারা আছে তারাই পারফর্ম করে, যেটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ফিচার। ওকে, এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম বা মিষ্টি জলের বা স্বাদু জলের বাস্তুতন্ত্রের ব্যাপারে বলা হয়েছে। একদম প্রথমে এটা দেখব যে স্বাদু জলের বাস্তুতন্ত্র বা মিষ্টি জলের বাস্তুতন্ত্র কী কী হতে পারে, না বিভিন্ন ধরনের পন্ডস, লেকস, রিভার, স্ট্রিমস, এই সমস্ত, অর্থাৎ পুকুরের জল, ঝিল, হ্রদ, এই সমস্ত বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র হতে পারে। এবার এই যে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, দ্যাট ক্যান আগেইন বি ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস। একটা হচ্ছে লোটিক ইকোসিস্টেম আর একটা হচ্ছে লেন্টিক ইকোসিস্টেম। এবার এই লোটিক আর লেন্টিক এই দুটো ব্যাপার বলতে কি বোঝায়, না লোটিক ইকোসিস্টেম বলতে বোঝায় যে যেখানে যেটা কন্টিনিউয়াসলি ফ্লোয়িং বা
কন্টিনিউয়াসলি ফ্রিলি মুভিং এরম যে সমস্ত বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে যে লোটিক ইকোসিস্টেম বা লোটিক বাস্তুতন্ত্র। সেগুলোর উদাহরণ কী হতে পারে? ঝর্ণা হতে পারে, নদী হতে পারে। আবার যেগুলো লেন্টিক, তার মানে কি, যেখানে স্ট্যাগন্যান্ট ওয়াটার দেখতে পাওয়া যায়, মানে যেখানে জলের মধ্যে কোনো স্রোত সৃষ্টি হয় না বা ঢেউ সৃষ্টি হয় না, স্রোতহীন জলাভূমি যেগুলো, সেই ধরনের জলাভূমিতে যে বাস্তুতন্ত্র তৈরি হয় সেগুলোকে বলা হয়ে থাকে লেন্টিক ইকোসিস্টেম। যার উদাহরণ কী কী হতে পারে না, কোনো লেক বা কোনো হ্রদের যদি বাস্তুতন্ত্র হয় বা পুকুরের বাস্তুতন্ত্র যদি হয়, যেখানে একটাই লিমিটেড এরিয়ার মধ্যে কোনো জলাভূমি, যেটার মধ্যে কোনো রকমের স্রোত দেখতে পাচ্ছি না বা ঢেউ খেলছে না, তো এই জাতীয় যেগুলো সেগুলো বলা হয়ে থাকে। এইগুলো গেল হচ্ছে যে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম এর মধ্যে কী কী টাইপ হতে পারে সেই জিনিসগুলো। এবার এই যে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, সেটার ব্যাপারেও আরও কিছু কথা এখানে বলেছে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, যে দিজ এরিয়াস প্রোভাইড হোম ফর নেটিভ অ্যান্ড মাইগ্রেটরি ওয়াইল্ড লাইফ অ্যানিমালস অ্যালং উইথ ফিডিং মেনি ফ্রেশ ওয়াটার ফিশেস। মানে কি বলছে, যে এই ধরনের বাস্তুতন্ত্র নানান রকমের নেটিভ, মানে যারা এইরকম জলাশয়ে বসবাস করে এমন কিছু অ্যানিমাল, এছাড়াও যারা পরিযায়ী বা মাইগ্রেটরি অ্যানিমাল, তাদেরকে থাকার জন্য শেল্টার প্রোভাইড করছে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে ফুড প্রোভাইড করছে এই ধরনের ইকোসিস্টেম। তার জন্য কি হচ্ছে, বিভিন্ন ধরনের যে অ্যানিমাল, বিভিন্ন ধরনের যে নেটিভ অ্যানিমাল, তাদের কনজারভেশনের জন্য কিন্তু এই ধরনের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কনজারভেশন খুব ইম্পর্ট্যান্ট, খুব দরকারি একটা ব্যাপার। এরপরে কি বলছে, যে ওয়েটল্যান্ডস প্রিভেন্ট ফ্লাডিং, রিচার্জ অ্যাকুইফার্স, ফিল্টার পলিউটেন্টস অ্যান্ড প্রোভাইড হ্যাবিটেটস। মানে এই যে ওয়েটল্যান্ডস বা এই ধরনের যে জলাভূমি, সেগুলো কি করছে, যে বন্যা সেটা প্রতিরোধ করছে বা ফ্লাডিংটাকে প্রিভেন্ট করছে। কি করছে, অ্যাকুইফারকে রিচার্জ করছে। অ্যাকুইফার বলতে বেসিক্যালি বোঝায় যে গ্রাউন্ড ওয়াটার লেয়ার হয় বা ভূমিস্তর, মানে জলস্তর যেটা হয়ে থাকে, তো সেই জলস্তর মেনটেন করা এবং সেটা যদি কমে যায় তবে সেটাকে রিচার্জ করা, এই ব্যাপারটাতে হেল্প করছে। আর কি করছে, যে বিভিন্ন রকমের পলিউটেন্ট সেগুলোকে রিফ্রেশ করছে বা সেই জিনিসগুলোকে ফিল্টার করছে, এবং সেখানকার যে সমস্ত এই লিভিং ফর্মস আছে তাদেরকে প্রোটেক্ট করছে। এবং ফাইনালি যেটা, সেটা হচ্ছে এই সমস্ত রকম লিভিং ফর্মকে থাকার জন্য বাসস্থান দিচ্ছে বা হ্যাবিটেট প্রোভাইড করছে। তো এই যে জিনিসগুলো, তার কী কী এক্সাম্পল বলছে, যে ফ্রেশ ওয়াটার মার্শেস, সোয়াম্পস, বগস, এরকম বিভিন্ন ধরনের এক্সাম্পল একটা ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের ক্ষেত্রে থাকতে পারে। এবার এরপরের যে সেগমেন্ট, সেখানে আমরা বিভিন্ন রকমের টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম বা এই স্থলজ বাস্তুতন্ত্র সেগুলো নিয়ে ডিসকাস করব। এই সেগমেন্টে বিভিন্ন ধরনের টেরিস্ট্রিয়াল বা স্থলজ বাস্তুতন্ত্র, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, তার ব্যাপারে ডিসকাস করা হয়েছে। একদম প্রথমেই আমরা যেটা জানলাম, যে এই যে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম বা স্থলজ বাস্তুতন্ত্র, এটা আবার দুটো ধরনের হতে পারে। একটা হচ্ছে যেটাকে বলা হয়ে থাকে ন্যাচারাল ইকোসিস্টেম, আরেকটা হচ্ছে ম্যানমেড বা আর্টিফিশিয়াল টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম। এবার যেগুলো ন্যাচারাল, যেগুলোর মধ্যে মানুষের কোনো হস্তক্ষেপ নেই, তার প্রধানত তিনটে ধরন আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যেটাকে ফরেস্ট ইকোসিস্টেম বা বনজ বাস্তুতন্ত্র বলা হচ্ছে। আর একটা যেটা, সেটা হচ্ছে কি ডেজার্ট ইকোসিস্টেম বা মরুভূমির বাস্তুতন্ত্র। আর ফাইনালি থার্ড ওয়ান ইজ দ্য গ্রাসল্যান্ড ইকোসিস্টেম অর তৃণভূমির বাস্তুতন্ত্র। এবার এই যে প্রত্যেকটা ধরনের বাস্তুতন্ত্র, সেগুলোর মধ্যে আবার কিছু কিছু ব্যাপার আমরা দেখতে পেতে পারি। কী কী বলছে, প্রথম যেটা ফরেস্ট ইকোসিস্টেম বা বনভূমির বাস্তুতন্ত্রের ব্যাপারে বলছে, কি বলছে, দ্য ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট ইজ দ্য ফরেস্ট ইকোসিস্টেম ইজ ক্যারেক্টারাইজড বাই ওয়ার্ম টেম্পারেচার অ্যান্ড অ্যাডিকুয়েট রেনফল। স্বাভাবিকভাবেই পৃথিবীর এমন সমস্ত জায়গা, যে সমস্ত জায়গায় একটু টেম্পারেচার একটু বেশি এবং যথেষ্ট পরিমাণে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রেনফল হয়ে থাকে, সেই সমস্ত জায়গাতেই তাহলে এরকম ফরেস্ট বা বনভূমি গড়ে উঠতে পারে। তো তাহলে এই রকম যে সমস্ত জোন আছে, যে সমস্ত ক্লাইমেটিক রিজিয়ন রয়েছে, সেই জায়গাগুলোতে তাহলে এরকম ফরেস্ট ইকোসিস্টেম তৈরি হতে পারে। দ্য নেক্সট পয়েন্ট ইজ দিস টাইপ অফ ইকোসিস্টেম গিভস শেল্টার টু দ্য ওয়াইল্ড অ্যানিমালস। তো এখানেও একই কথা, যত রকমের এই ওয়াইল্ড অ্যানিমাল বা বন্য জীবজন্তু, তাদের সবাইকে হ্যাবিটেট প্রোভাইড করছে বা বাসস্থান দিচ্ছে থাকার জন্য। এছাড়া কি করছে, যে বনভূমি, এটা আমরা অলরেডি জানি যে যেহেতু এই
ক্লাইমেটিক ফ্যাক্টরগুলোকে রেগুলেট করে বা রেইনফলকে রেগুলেট করে। সেই জন্য এই ধরনের ফরেস্ট ইকোসিস্টেম বা বনজ বাস্তুতন্ত্র সেটাকে প্রোটেক্ট করা বা সেটা কনজার্ভ করা ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। অ্যান্ড ফাইনালি যেটা বলছে সেটা হচ্ছে কি যে ডিউ টু ল্যাক অফ সানলাইট ইন ফরেস্ট দ্য কনভার্সন অফ অর্গ্যানিক ম্যাটার ইনটু দ্য নিউট্রিয়েন্টস ইজ ভেরি ফাস্ট। মানে কি বলছে, যেহেতু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অনেক বড় বড় গাছ থাকার জন্য কোনো ফরেস্ট ইকোসিস্টেমের বটম রিজিয়নে একটু নিচের দিকের জায়গাতে যত রকমের সবুজ উদ্ভিদ থাকে সেগুলো ছোটো ছোটো গুল্ম জাতীয় বা শ্রাব হতে পারে বা বিভিন্ন রকমের হার্বিশিয়াস প্লান্ট স্পেসিমেন্টস হতে পারে, তারা অনেক সময় সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সানলাইট রিসিভ করতে পারে না। তো এই সমস্ত ক্ষেত্রে কি হয় যে এরা খুব তাড়াতাড়ি নিজেদের লাইফ সাইকেল কমপ্লিট করার চেষ্টা করে সিজনের ঠিক যে সময়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সানলাইট এরা রিসিভ করছে সেই সময়টার মধ্যেই। সুতরাং এরা কি করছে, খুব তাড়াতাড়ি এই যে অর্গ্যানিক ম্যাটারগুলো সেগুলোর কনভার্সনটা এদের ক্ষেত্রে অনেক ফাস্ট হয়ে থাকে। এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই ফরেস্ট ইকোসিস্টেম বা বনজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে কিন্তু অর্গ্যানিক ম্যাটারের ডিপোজিশন, সয়েলের মধ্যে যা কিছু এই জৈব পদার্থ সেগুলো ডিপোজিশন কিন্তু প্রচুর বেশি অ্যামাউন্টে হয়। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি ডেজার্ট ইকোসিস্টেম বা যেটা মরুভূমির বাস্তুতন্ত্র। সেখানে কি বলছে, স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যেটা এমন কোনো রিজিয়নে এই ডেজার্ট ইকোসিস্টেম গড়ে উঠতে পারে যেখানে যথেষ্ট পরিমাণ রেইনফল পাই না। মানে এই ফরেস্ট ইকোসিস্টেমের ঠিক অপোজিট কন্ডিশন যেখানে হবে, খুব ড্রাই এরিড এনভায়রনমেন্টাল কন্ডিশন হবে এবং যে অ্যানুয়াল রেইনফলের অ্যামাউন্ট এখানে খুবই কম হবে এই ফরেস্ট ইকোসিস্টেমের তুলনায়। এবং তার জন্য কি হবে যে এখানে যত রকমের অর্গ্যানিজম, যত রকমের প্লান্ট স্পেসিমেন গ্রো করবে, তারা কি হবে, দে উইল বি হাইলি রেজিস্ট্যান্ট ফ্রম হিট অ্যান্ড ফ্রম ড্রট। তাহলে অনেক বেশি পরিমাণে এরা খরা প্রতিরোধী হবে এবং খুব বেশি টেম্পারেচারে গ্রো করতে পারবে। মানে বিভিন্ন ধরনের থার্মোফাইটস যাদেরকে বলা হয়ে থাকে, তো এই ধরনের কিছু থার্মোফাইটস এখানে গ্রো করবে এবং যারা এই জল, মানে যে সামান্য পরিমাণ জলটা পায় সেগুলোকে যারা কনজার্ভ করে রাখতে পারে। তো এই ধরনের ইকোসিস্টেমের আবার কিছু কিছু বৈশিষ্ট্য আছে। প্রধান যেটা সেটা হচ্ছে in arid climates they predominantly contain mineral salts and poor and the soil is poor in organic content। কি বলছে যে স্বাভাবিকভাবেই যেহেতু এটা একটা ডেজার্ট ল্যান্ড, সুতরাং প্রচুর সংখ্যক সবুজ উদ্ভিদ বা প্রচুর সংখ্যক হার্বেশিয়াস প্লান্ট বা এরম বড় বড় গাছ এরম কোনো কিছুই কিন্তু এখানে তৈরি হওয়াটা সম্ভব নয়। সুতরাং সয়েলের মধ্যে অর্গ্যানিক ম্যাটার কন্টেন্ট বা জৈব পদার্থের পরিমাণ এখানে খুবই কম। সুতরাং মিনারেল সল্টসের পরিমাণ বেশি হলেও অর্গ্যানিক কন্টেন্ট একদমই কম। তারপর যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি যে যেহেতু বৃষ্টির পরিমাণ কম, জলের পরিমাণ কম, সেজন্য কি হচ্ছে যে ড্রট রেজিস্ট্যান্ট আর অনেক সময় সল্ট টলারেন্টও হয়ে থাকে এখানকার যে সমস্ত গাছগুলো হয় সেই জিনিসটা। আচ্ছা, এছাড়াও আরও যেটা এক্সাম্পল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি গ্রাসল্যান্ড ইকোসিস্টেম বা তৃণভূমির বাস্তুতন্ত্র। এটা হচ্ছে এমন কিছু জায়গা যেখানে প্রচুর সংখ্যক ট্রি হ্যাবিটের প্লান্ট বা বেশি শ্রাবি প্লান্ট এরম কিছু তৈরি হয় না, কিন্তু প্রচুর পরিমাণে গ্রাসল্যান্ড, প্রচুর পরিমাণে গ্রাস ফ্যামিলি যে সমস্ত প্লান্ট স্পেসিমেন তাদের বেশি বেশি পরিমাণ দেখতে পাওয়া যায়। সেজন্য কি বলা হচ্ছে, ইট ইজ দ্য কালেকশন অফ প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড মাইক্রো অর্গানিজমস দ্যাট লিভ উইদিন অ্যান এনভায়রনমেন্ট ওয়্যার গ্রাসেস আর দ্য প্রাইমারি ফর্ম অফ ভেজিটেশন। মানে যেখানে এই যে প্রাইমারি ফর্ম অফ প্রডিউসার অর্গানিজমস বা উৎপাদক, তার যে রোলটা সেটা প্লে করছে এখানে থাকা বিভিন্ন মানে যে তৃণভূমি, যে ঘাস জাতীয় উদ্ভিদ তারাই। তাহলে এই ধরনের জায়গাকে আমরা তৃণভূমির বাস্তুতন্ত্র বা গ্রাসল্যান্ড ইকোসিস্টেম বলছি। এগুলোর কী কী এক্সাম্পল হতে পারে না, নর্থ আমেরিকার প্রেইরি, রাশিয়ান স্টেপিস, এই জাতীয় যে সমস্ত বায়োম রিজিয়ন বা বাস্তুতন্ত্র অঞ্চল, সেই জিনিসগুলো তো তাহলে বাস্তুতন্ত্র এই গ্রাসল্যান্ড ইকোসিস্টেম বা তৃণভূমির ইকোসিস্টেম তৈরি হয়েছে। Okay, now in this slide, this shows some other types of ecosystems which have been categorized on the basis of their size
অর্থাৎ বাস্তুতন্ত্রের আকৃতি অনুসারে আবার বাস্তুতন্ত্রকে 4খানা ভাগে ভাগ করা যেতে পারে, অ্যান্ড দে আর ম্যাক্রো ইকোসিস্টেম, মেসো ইকোসিস্টেম, মাইক্রো ইকোসিস্টেম অ্যান্ড ন্যানো ইকোসিস্টেম। এবার আমরা এই টার্মগুলো শুনেই বুঝতে পারছি যে এই যে এক একটা টার্ম সেগুলো বেসিক্যালি কোনো একটা এরিয়াতে, যে এরিয়াতে একটা কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্র তৈরি হয়েছে বা ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেই জায়গার ওই ইকোসিস্টেমটা, বাস্তুতন্ত্রটার কত বড় সাইজ বা কতটা জায়গা জুড়ে রয়েছে, আয়তন কতটা, সেটার বেসিসেই মেনলি এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে, যেটা ছোট্ট একটা ক্লাসিফিকেশন, জাস্ট ফর নলেজ একটু জেনে রাখা ভালো। প্রথমত যেটাকে বলা হচ্ছে ম্যাক্রো ইকোসিস্টেম বা বৃহৎ ইকোসিস্টেম, সেটা বেসিক্যালি কিছুই না যে এমন কিছু বাস্তুতন্ত্র যেগুলো আয়তনে অনেকটা বড়, অনেকটা পরিমাণ জায়গা জুড়ে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে ম্যাক্রো ইকোসিস্টেম। যার এক্সাম্পল আমরা অলরেডি একটু আগে জেনেছি, সেটা হচ্ছে কি যে সমুদ্রের যে বাস্তুতন্ত্র বা মেরিন ইকোসিস্টেম যেগুলো হয়ে থাকে, যেটা এই ন্যাচারাল ইকোসিস্টেম অর্থের মধ্যে, তার মধ্যে লার্জেস্ট টাইপ অফ ইকোসিস্টেম হচ্ছে এই মেরিন ইকোসিস্টেমটা। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য মেসো ইকোসিস্টেম, যেখানে মেসো কথাটার অর্থই হচ্ছে ইন্টারমিডিয়েট বা মাঝামাঝি, মাঝারি ধরনের। তাহলে এই ক্ষেত্রে বাস্তুতন্ত্র যেগুলো একটু মাঝারি আকারের হয় সেগুলোকে বলা হয়ে থাকে মেসো ইকোসিস্টেম। অ্যান্ড দিস টাইপ অফ ইকোসিস্টেমস ক্যান বি অফ the ecosystems of different lakes, different types of small forests, etc. এইগুলো হতে পারে। থার্ড ওয়ান ইজ দ্য মাইক্রো ইকোসিস্টেম, অর্থাৎ এগুলো কিছু ক্ষুদ্রাকার ইকোসিস্টেম হবে, ছোট ছোট কিছু বাস্তুতন্ত্র হবে, যেগুলোর প্রধান যেটা হতে পারে সেটা হচ্ছে কি যে পুকুরের বাস্তুতন্ত্র হতে পারে, কোনো একটা ছোট জলাশয়, এবং সেখানে যা যা ধরনের ওই অল্প জায়গার মধ্যে যেমন বাস্তুতন্ত্র তৈরি হয়েছে সেটা হচ্ছে যে পুকুরের ইকোসিস্টেম, যেটা মাইক্রো ইকোসিস্টেমের এক্সাম্পল। আর ফাইনালি দ্য ফোর্থ ওয়ান ইজ ন্যানো ইকোসিস্টেম, যেটা নামটা শুনেই বুঝতে পারছি খুব ছোট সাইজের। তার মানে ন্যাচারালি এটা হবে কি ম্যানমেড কোনো ইকোসিস্টেম হবে, অর্থাৎ আর্টিফিশিয়াল কোনো ইকোসিস্টেম হবে। মানে এটা কি হতে পারে, কোনো অ্যাকোয়ারিয়ামের ইকোসিস্টেম হতে পারে, যেটা খুব অল্প জায়গার মধ্যে একটা ছোট্ট পরিসরে সেখানেই এরকম একটা ইকোসিস্টেম, যেখানে একটা এনার্জি সোর্স আছে, যেটা অবশ্যই আর্টিফিশিয়াল একটা এনার্জি সোর্স, সেখানে কিছু প্রডিউসার্স থাকবে আর কি কিছু কনজিউমার থাকতে পারে। তো এই রকম একটা ইকোসিস্টেম, এটাকে তাহলে বলা হচ্ছে ন্যানো ইকোসিস্টেম। তাহলে এখানে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে সাইজের বেসিসে বা আকৃতির ভিত্তিতে কিভাবে ইকোসিস্টেমকে ছোটো ছোটো কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে সেই ব্যাপারটা। তো এর পরের সেগমেন্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি যে কোনো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের কী কী কম্পোনেন্ট হতে পারে বা কী কী উপাদান হতে পারে সেই জিনিসটা। In this segment, we are going to discuss about the different components of an ecosystem. একটা বাস্তুতন্ত্রে কী কী উপাদান হতে পারে সেটার ব্যাপারে আমরা জানবো। যদি আমরা খুব ব্রডলি ডিভাইড করি তাহলে the components of ecosystem can be divided or can be categorized into two groups, that is the abiotic components and the second one is the biotic component. আবায়োটিক বা অজীবজাত উপাদান, এই যে জিনিসটা, এটা আবার প্রধানত 3 রকমের হতে পারে, মানে 3 ধরনের ফ্যাক্টর থাকতে পারে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ফিজিক্যাল ফ্যাক্টর, অর যেটাকে বলা হয়ে থাকে ভৌত উপাদান বলা যেতে পারে। সেকেন্ড ওয়ান ইজ ইনঅর্গ্যানিক সাবস্ট্যান্সেস অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ অর্গ্যানিক সাবস্ট্যান্সেস। মানে কি বলছে, যদি কোনো একটা আবায়োটিক কম্পোনেন্ট হয়, মানে আবায়োটিক সাবস্ট্যান্সেস হয় ইকোসিস্টেমের মধ্যে, তবে সেখানে কী কী উপাদান থাকতে পারে। তো যেটা হচ্ছে কি না ফিজিক্যাল ফ্যাক্টর বা ভৌত উপাদান যেগুলোকে বলা হয়ে থাকে, তার মধ্যে কী কী পড়তে পারে না, একটা হচ্ছে কি টেম্পারেচার বা উষ্ণতা, কোনো একটা জায়গার কেমন টেম্পারেচার বা উষ্ণতা হবে সেই জিনিসটা একটা ফিজিক্যাল ফ্যাক্টর। দ্য নেক্সট ওয়ান ইজ হিউমিডিটি, অর্থাৎ আর্দ্রতা, কোনো একটা জায়গায় কতটা পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, সেখান থেকে আমরা মেজার করে থাকি যে সেখানকার কতটা রিলেটিভ হিউমিডিটি বা কতটা আর্দ্রতা বা আপেক্ষিক আর্দ্রতা যাই বলা হোক, তো সেই জিনিসটা উইচ ইজ ওয়ান অফ দ্য ফিজিক্যাল ফ্যাক্টরস অফ অ্যান ইকোসিস্টেম। দ্য থার্ড ওয়ান অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ইজ লাইট, মানে শক্তির উৎস হিসাবে যেটা প্রধানত ব্যবহৃত হয় কোনো বাস্তুতন্ত্রের মধ্যে, সেটা হচ্ছে কি যে আলো, যেটা প্রধানত এই সূর্যালোক বা সোলার এনার্জি থেকে, সোলার রেডিয়েশন থেকে এসে থাকে, সেই জিনিসটা যেটা যে কোনো মানে প্রথম উৎপাদক দিয়ে সেটা
স্থিতিশক্তিতে রূপান্তরিত হয় এবং ফিক্সড হয় সেটা। তারপর এই যে এনার্জিটা সেটা স্টেপ বাই স্টেপ প্রডিউসার অর্গানিজম থেকে বিভিন্ন ধরনের কনজিউমারের মধ্যে সেটা ফ্লো হয়, সেটার প্রবাহিত হয়। আর এর পরের যেটা দ্য ফোর্থ ওয়ান ইজ দ্য অ্যাটমসফেরিক প্রেশার, মানে এই বায়ুমণ্ডলীয় চাপ, যেটা যে জিনিসটা স্বাভাবিকভাবেই যে কোনো রকমের লিভিং ফর্মস একটা কোনো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মধ্যে, যেমন বিভিন্ন ধরনের প্লান্ট, গ্রুপ অফ প্লান্টস, বিভিন্ন ধরনের অ্যানিমালস, এরা কেমনভাবে তাদের লাইফ লিড করতে পারে সেই জিনিসটা অনেকটাই ডিপেন্ড করে অ্যাটমসফেরিক প্রেশারের ওপর। এরপর যে ফ্যাক্টরটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কি, যে ইনঅর্গ্যানিক সাবস্ট্যান্সেস বা অজৈব পদার্থ যেগুলোকে বলা হচ্ছে। এবার এই যে ইনঅর্গ্যানিক সাবস্ট্যান্স, সেগুলো কি হতে পারে? মেইনলি অ্যাকোয়াটিক সিস্টেমের মধ্যে যা কিছু রয়েছে আর আমাদের চারপাশের অ্যাটমসফিয়ারের মধ্যে যা কিছু রয়েছে, অর্থাৎ ওয়াটার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমসফেরিক গ্যাসেস লাইক অক্সিজেন, carbon dioxide, nitrogen, which are very essential for the survival of different types of organisms, including producers and consumers. তো এখানে তাহলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন আর তার সাথে হচ্ছে জল, এরা অজৈব উপাদান বা ইনঅর্গ্যানিক সাবস্টেন্স, কিন্তু প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা উপাদানের যে কোনো ধরনের জীবের বেঁচে থাকার উপর যথেষ্ট গুরুত্ব রয়েছে বা যথেষ্ট ইম্পর্টেন্স রয়েছে। আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু অর্গ্যানিক সাবস্টেন্সেস রয়েছে বা জৈব উপাদান রয়েছে। এবার এই যে অর্গ্যানিক সাবস্টেন্স বা জৈব উপাদান, সেটা তাহলে আবায়োটিক ফ্যাক্টর বা অজৈব উপাদানের মধ্যে আমরা কেন এটাকে প্লেস করলাম বা কেন ক্যাটেগরাইজ হচ্ছি? কি বলা হচ্ছে, যেহেতু এই সমস্ত অর্গ্যানিক সাবস্টেন্সগুলো, যেগুলো প্রধানত 3 রকমের, একটা হচ্ছে কি কার্বোহাইড্রেটস, তারপর হচ্ছে প্রোটিনস, আর হচ্ছে কি লিপিডস। এই যে 3 ধরনের ফ্যাক্টর, দে ক্যান নট বি সিনথেসাইজড ইন দ্য নেচার অ্যালোন। তাহলে এদেরকে সিনথেসিস করার জন্য বা এদের তৈরি করার জন্য কোনো না কোনো লিভিং ফর্মস দরকার, তার ভিতরেই, মানে ইন্ট্রাসেলুলারলি এগুলো তৈরি হবে। কিন্তু যখনই কোনো লিভিং অর্গ্যানিজম একটা কোনো নির্দিষ্ট ইকোসিস্টেমের মধ্যে সে যখন মারা যাচ্ছে এবং তার যে ডেড রিমেন্স, সেগুলো ডিকম্পোজাররা সেগুলোকে ডিকম্পোজ করে তার যা কিছু সিম্পলার কম্পাউন্ডে যখন কনভার্ট করছে, তখন সেগুলো সয়েলের মধ্যে এসে মিশছে অথবা নেচারের মধ্যে এসে মিশছে। তাহলে এই যে ডেড অর্গ্যানিক ম্যাটার বা ডেড অর্গ্যানিক রিমেন, সেখান থেকে যা কিছু পাওয়া যাচ্ছে, যেগুলো কিনা নেচারে এসে মিশছে বা সয়েলে এসে মিশছে, সেগুলোকে তাহলে অর্গ্যানিক সাবস্ট্যান্সেসের মধ্যে ক্যাটেগরাইজ করা হচ্ছে। কিন্তু যেহেতু এখন তারা আর কোনো লিভিং অর্গ্যানিজমের মধ্যে নেই, that is when they are no more the parts of any living organism, একমাত্র তখনই they can be considered under the organic substances of abiotic environment or abiotic factors of an ecosystem. তো তাহলে এগুলো হচ্ছে কি না, কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। তাহলে এই যে ব্যাপারগুলো গেল, এগুলো হচ্ছে কি কিছু আবায়োটিক কম্পোনেন্টস, সেগুলোর ব্যাপারেও আবার ডিটেলে আমরা এর পরের সেগমেন্টে জানবো। আর আরেকটা যেটা কম্পোনেন্ট ছিল ইকোসিস্টেমে, সেটা হচ্ছে কি জীবজাত উপাদান বা বায়োটিক কম্পোনেন্টস। এই যে বায়োটিক কম্পোনেন্ট বা জীবজাত উপাদান, সেগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে অন দ্য বেসিস অফ দেয়ার এবিলিটি টু প্রিপেয়ার দেয়ার ওন ফুড। তাহলে কী কী হতে পারে সেগুলো? একটা হচ্ছে অটোট্রফিক, মানে যারা প্রডিউসার অর্গ্যানিজম, যারা নিজেরা নিজেদের ফুড প্রিপেয়ার করতে পারে। অ্যান্ড দ্য আদার গ্রুপ ইজ হেটেরোট্রফিক অর্গ্যানিজমস, অর যাদেরকে পরভোজী বলা হচ্ছে। That is, basically these are the consumers who cannot prepare their own food because they cannot photosynthesize. সুতরাং এই যে কনজিউমার বা হেটেরোট্রফিক অর্গ্যানিজম বা পরভোজী, এদেরকেও আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যাদেরকে বলা হয়ে থাকে ম্যাক্রো কনজিউমার, আর আরেকটা যে গ্রুপ তাদেরকে বলা হয়ে থাকে মাইক্রো কনজিউমার। এবার ম্যাক্রো কনজিউমার মানেই হচ্ছে কি, যে এমন কিছু হেটেরোট্রফিক অর্গ্যানিজম যারা সাইজে বড়, ম্যাক্রোস্কোপিক, খালি চোখে যাদের আমরা দেখতে পাই, যারা বিভিন্ন ধরনের খাদক হতে পারে। আর আরেকটা যে গ্রুপ মানে মাইক্রো কনজিউমার, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, মানে এরা আণুবীক্ষণিক, মানে বিভিন্ন ধরনের মাইক্রোবস, অর্থাৎ দে বিলং টু দ্য গ্রুপ ডিকম্পোজার্স, যারা কিনা কী করছে, যা কিছু এই অন্যান্য কনজিউমার, ম্যাক্রো কনজিউমার এবং প্রডিউসার, তাদের যে ডেড রিমেন, সেগুলোকে সিম্পলার কম্পাউন্ডে কনভার্ট করে নেচারে এবং সয়েলে ফিরিয়ে দিচ্ছে। তাহলে এই যে গ্রুপ
ফ্যাক্টরটা তাদেরকে আমরা বলছি মাইক্রো কনজিউমার বা বিয়োজক। এবারে এই এক একটা ফ্যাক্টরকে আমরা একটু ইলাবোরেটলি পরের সেগমেন্টে জানবো। আচ্ছা, এখানেও তাহলে ইকোসিস্টেমের কিছু স্ট্রাকচার অ্যান্ড কম্পোনেন্টসের ব্যাপারে ইলাবোরেটলি একটু লেখা রয়েছে। কি বলছে, একদম প্রথমে দেখা যাচ্ছে যে দ্য স্ট্রাকচার অফ এন ইকোসিস্টেম ইজ বেসিক্যালি আ ডেসক্রিপশন অফ দ্য অর্গানিজমস অ্যান্ড ফিজিক্যাল ফিচার্স অফ এনভায়রনমেন্ট ইনক্লুডিং দ্য amount and distribution of nutrients in a particular habitat. অর্থাৎ কি বলছে যে এখানে কোনো একটা ইকোসিস্টেমের ব্যাপারে যখন আমরা জানি বা ইকোসিস্টেমের স্ট্রাকচার বা কম্পোনেন্ট কী কী এটা নিয়ে যখন আমরা ডিসকাস করি, তখন আমরা বেসিক্যালি সেই নির্দিষ্ট ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের যা যা কিছু ফিজিক্যাল ফ্যাক্টর রয়েছে সেই ফিজিক্যাল ফ্যাক্টরগুলোর ডেসক্রিপশন আমরা জানতে পারি। তার মধ্যে যে সমস্ত লিভিং অর্গ্যানিজমস রয়েছে তাদের কেমন স্ট্রাকচার, তাদের কেমন ধরনের হ্যাবিটেট, কেমন জায়গায় তারা থাকতে পারে, বা কেমন ধরনের তাদের মোড অফ নিউট্রিশন, এই সমস্ত যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে ডিসকাস করে থাকি। তখনই আমরা বলে থাকি যে ইকোসিস্টেমের স্ট্রাকচারাল স্টাডি করা হচ্ছে বা ইকোসিস্টেমের কম্পোনেন্টস স্টাডি করা হচ্ছে, তখন বলা হয়ে থাকে। ইট অলসো প্রোভাইডস ইনফরমেশন রিগার্ডিং দ্য রেঞ্জ অফ ক্লাইম্যাটিক কন্ডিশনস প্রিভেলিং ইন দ্য এরিয়া। স্বাভাবিক এই জিনিসটা আমরা এর আগেও অবজার্ভ করলাম যে কোনো একটা ইকোসিস্টেম সেটার কম্পোনেন্ট আমাদের বলে দেবে বা কেমন ধরনের অর্গ্যানিজম সেখানে আছে সেটা আমাদের বলে দেবে যে মানে এই যে ইকোসিস্টেমটা সেটা কেমন ধরনের ক্লাইমেটিক কন্ডিশনের আন্ডারে আছে বা অর্গ্যানিজমগুলো সার্ভাইভ করছে। তো তাহলে এইটা কেন হচ্ছে না, আমরা এর আগে দেখলাম ডেজার্ট ইকোসিস্টেম, ফরেস্ট ইকোসিস্টেম বা এই অ্যাকোয়াটিক বিভিন্ন ইকোসিস্টেম, এগুলোতে তাহলে কি হচ্ছে, যে ইকোসিস্টেম যেমন ক্লাইমেটিক কন্ডিশনে আছে সেখানে থাকার মতো অ্যাডাপটিভ ফিচার্স বা অ্যাডাপ্টেবিলিটি রয়েছে এমন অর্গ্যানিজমই কিন্তু শুধুমাত্র সেই ইকোসিস্টেমের মধ্যে থাকতে পারবে এবং সার্ভাইভ করতে পারবে, বেঁচে থাকতে পারবে। সুতরাং কেমন ধরনের প্লান্ট স্পেসিমেন রয়েছে, কেমন ধরনের স্পিশিজ রিচনেস, মানে প্লান্ট স্পিশিজের কেমন রিচনেস পাওয়া যায় বা কী কী ধরনের অ্যানিমাল স্পিশিজ ডাইভার্সিটি পাওয়া যায়, এটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করবে আপন দ্য ক্লাইমেটিক কন্ডিশন অফ দ্যাট পার্টিকুলার ইকোসিস্টেম। তাহলে এটার কথা বলছে কম্পোনেন্ট স্টাডি করতে গিয়ে আমরা যে কোনো ইকোসিস্টেমের কী কী পার্টিকুলার এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস বা ক্লাইমেটিক ফ্যাক্টর সেগুলোও কিন্তু জানতে পারি। তো এখানে আবার বলেছে যে এই স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত রকম ইকোসিস্টেম তার দুটো বেসিক কম্পোনেন্ট, একটা আবায়োটিক আর একটা হচ্ছে কি বায়োটিক কম্পোনেন্টস। এবার অলরেডি আমরা বায়োটিক কম্পোনেন্টের কিছু কিছু টাইপ সেগুলো জেনে গেছি, ওভারঅল কীভাবে ক্লাসিফাই করব সেটা জেনে গেছি। এখানে আরেকটু কিছু বলেছে আবায়োটিক কম্পোনেন্টের। কি বলছে যে ইকোলজিক্যাল রিলেশনশিপস আর ম্যানিফেস্টেড ইন ফিজিকোকেমিক্যাল এনভায়রনমেন্ট। বলছে কি যে এই যে একটা জৈব রাসায়নিক একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট, সেখানে কি হচ্ছে কোনো জায়গার এই বাস্তববিদ্যা বা এই ইকোলজিক্যাল রিলেশনশিপ বিভিন্ন অর্গ্যানিজমের মধ্যে সেটা ডিফাইন্ড হয় এরকম জৈব রাসায়নিক একটা পরিবেশের মধ্যে। এছাড়া কি বলছে, আবায়োটিক কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম ইনক্লুডস বেসিক ইনঅর্গ্যানিক এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস সাচ অ্যাজ সয়েল, ওয়াটার, oxygen, calcium carbonate, phosphates, and a variety of organic compounds, that is byproducts of organic activities or death. এই যে বিষয়টা, এটাও কিন্তু আমরা একটু ভালো করে মনে করার চেষ্টা করি যে এর আগে আমরা যখন পড়েছিলাম যে আবায়োটিক ফ্যাক্টরসের মধ্যে যে সমস্ত বায়োটিক কম্পোনেন্টস থাকে বা বায়োটিক ফ্যাক্টরস থাকে, যেমন এই কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডস, এগুলো কিন্তু যদিও কোনো লিভিং অর্গ্যানিজমের থেকেই তৈরি হওয়া, ইন্ট্রাসেলুলারলি তৈরি হওয়া, কিন্তু তা সত্ত্বেও যেহেতু ওই লিভিং অর্গ্যানিজমের ডেথের পর ওই ডেড অর্গ্যানিক রিমেন থেকে এগুলো নেচারের মধ্যে আসে এবং তারা আর ওই লিভিং অর্গ্যানিজমের অংশ থাকে না, সেই জন্য কিন্তু এগুলোকে আবায়োটিক কম্পোনেন্টের মধ্যে ইনক্লুড করা হয়ে থাকে। ওকে, তো মোটামুটি আমরা ওভারঅল জানলাম যে কী কী বায়োটিক কম্পোনেন্ট হতে পারে। এবার এর পরের ভিডিওতে আমরা এগুলোর একটু ডিটেল জানবো এবং তার সাথে আরও কিছু নতুন ইকোসিস্টেমের ব্যাপারে জানবো। তো এই ভিডিওটাতে যদি অবশ্যই তোমাদের কোনো কোয়েরি থাকে দেন প্লিজ লেট মি নো, অ্যান্ড ফর টুডে গুড বাই এভরিওয়ান, থ্যাংক ইউ।